প্রথমেই জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র ইরানের ইতিবাচক আলোচনায় উদ্বিগ্ন নেতানিয়াহু। আরও জানিয়ে দিব, ইসরায়েলি হামলার শিকার গাজার ৩৫ হাসপাতাল। এরপর রয়েছে, সিরিয়াকে অস্থিতিশীল করছে ইসরায়েল। ইরানের সঙ্গে দ্রুত পারমাণবিক চুক্তি চায় যুক্তরাষ্ট্র। সবশেষে জানিয়ে দিব, মার্কিন নিরাপত্তার জন্য এখনো হুমকি রাশিয়া, নিষেধাজ্ঞার মেয়াদ ১২ মাস বাড়ালেন ট্রাম্প। বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ সামনে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। আরজি আবেদন নিয়ে গত সপ্তাহে ওয়াশিংটন গিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভেবেছিলেন রাজকীয় অভ্যর্থনা পাবেন, কিন্তু হয়েছে উল্টো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে যৌক্তিক থাকার আহ্বান জানিয়ে বিদায় দেন। ইরানের সঙ্গে ওমানে মার্কিন কর্মকর্তাদের পরোক্ষ আলোচনার আগে নেতানিয়াহুর ওই সফর বিশেষ বার্তাবাহী। এরপর শনিবার ১২ এপ্রিল মার্কিন ইরানি কর্মকর্তাদের সেই আলোচনা সফল হওয়ার পর নেতানিয়াহু নতুন করে চিন্তিত হতে পারেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে মাথাব্যথা বেশি নেতানিয়াহুর। কোনোভাবেই ইরানকে সামরিকভাবে আরও শক্তিশালী হতে দিতে চায় না ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইরানের পরোক্ষ আলোচনার আগে ট্রাম্পও প্রায় একই ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি জানান, পরমাণু অস্ত্রের মালিক হতে পারবে না ইরান। তবে শনিবার মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে আলোচনা ইতিবাচক পরিবেশের মধ্যে রয়েছে। তাই আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসবেন দুই দেশের কর্মকর্তারা। পরমাণু কর্মসূচি এগিয়ে নিয়ে গেলে ইরানের ওপর নেমে আসবে জাহান্নাম। ট্রাম্পের এমন হুঙ্কারের পরও দমে যায়নি ইরান, বরং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে প্রয়োজনে পরমাণু অস্ত্র বানানোর ঘোষণা দেয় তেহরান। কয়েক সপ্তাহ ধরে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বাগযুদ্ধের পর এখন বইছে কিছুটা শান্তির সুবাতাস। রয়টার্স জানায়, শনিবারের আলোচনায় ইরানের হয়ে নেতৃত্ব দেন আব্বাস আরাঘচি, আর ট্রাম্পের পক্ষে ছিলেন তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। পরোক্ষ আলোচনা শেষ হওয়ার পর আরাঘচি ও উইটকফের মধ্যেও কয়েক মিনিট ধরে হয় সরাসরি আলোচনা। পরে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, আলোচনা ও কূটনীতির মাধ্যমে দুই দেশের মধ্যে মতপার্থক্য দূর করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশেষ দূত উইটকফ সে কথা আরাঘচিকে জানিয়েছেন। পুরো বিষয়টি জটিল দাবি করে হোয়াইট হাউস জানায়, পরস্পরের জন্য ভালো হয় উইটকফের সঙ্গে এই সরাসরি আলোচনা তা অর্জনের প্রথম পদক্ষেপ। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি পরে এ নিয়ে এক্সে এক পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, একটি সেতুবন্ধন তৈরির জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। এতে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা আসবে। এর আগেও পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে ওমান। গাজায় যুদ্ধ চলাকালে ইসরায়েলি বাহিনী অন্তত ৩-৫টি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে হামলা চালিয়েছে। এই তালিকায় গাজার খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলের পরিচিত আল-হলি হাসপাতাল সহ বহু গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে। উপত্যকাটির সরকারি মিডিয়া অফিস এমনটি জানিয়েছে। খবর বিবিসির। এসব হাসপাতালের মধ্যে রয়েছে গাজা সিটির আল শিফা মেডিকেল কমপ্লেক্স, আল-হলি হাসপাতাল, আল কুদস হাসপাতাল, আল হায়াত স্পেশালাইজড হাসপাতাল, আল হেলু হাসপাতাল, আল কারামা হাসপাতাল, দ্য পেশেন্টস ফ্রেন্ডস হাসপাতাল, পাবলিক সার্ভিস হাসপাতাল, ইন্টারন্যাশনাল আই হাসপাতাল, সেন্ট জন আই হাসপাতাল, আশ-শাহাবা মেডিকেল কমপ্লেক্স, হামাদ হাসপাতাল, হাইফা হাসপাতাল, আল ওয়াফা হাসপাতাল, আল মাহদি মাতৃসদন হাসপাতাল, ইমিরাতি হাসপাতাল ও তুর্কি ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল। উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতাল, কামাল আদওয়ান হাসপাতাল, বেইতাহানুন হাসপাতাল, আলাউদা হাসপাতাল, সাইকিয়াট্রিক হাসপাতাল, আল রান্তিসি শিশু হাসপাতাল, আল নাসর শিশু হাসপাতাল, মোহাম্মদ আল দুরাহ হাসপাতাল, বিশেষায়িত চক্ষু হাসপাতাল, হ্যাপি আল ইয়েমেন হাসপাতাল, মুসলিম স্পেশালিস্ট হাসপাতাল ও জর্দান ফিল্ড হাসপাতাল। আরও রয়েছে মধ্য গাজার জাফা হাসপাতাল, দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলের মোহাম্মদ ইউসুফ আল নাজার হাসপাতাল, খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স, আলজেরিয়ান স্পেশালাইজড হাসপাতাল, দার আস সালাম হাসপাতাল ও আলামাল হাসপাতাল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এসব হাসপাতালে হামলার ফলে চিকিৎসা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। চিকিৎসা সরঞ্জামের অভাব, বিদ্যুৎ সংকট এবং নিরাপত্তার ঝুঁকি রোগী ও স্বাস্থ্যকর্মীদের জন্য চরম বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সিরিয়ায় অস্থিতিশীলতা বাড়ানোর জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। আন্টালিয়ায় অনুষ্ঠিত কূটনৈতিক সম্মেলনে তিনি বলেন, আসাদ সরকারের পতনের পর সিরিয়ার শান্তি বিনষ্ট করছে ইসরায়েল, যা বিশ্বে নতুন সংঘাত ডেকে আনতে পারে। এরদোয়ানের এ মন্তব্য ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক আলোচনা শেষ হওয়ার মাত্র 2 দিনের মাথায় আসে, যা কূটনৈতিক বিশ্লেষকদের বিস্মিত করেছে। সিরিয়ায় উভয় দেশের সামরিক উপস্থিতি থাকায় গত 9 এপ্রিল আজারবাইজানে তুরস্ক ও ইসরায়েলের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। এরদোয়ান সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে বলেন, তুরস্ক সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে আলোচনা করেছে। তিনি সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে আঙ্কারার প্রচেষ্টাও তুলে ধরেন। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান আহমেদ আল সারা সম্মেলনে উপস্থিত ছিলেন এবং এরদোয়ান তাকে আশ্বস্ত করেন যে নতুন করে কাউকে সংঘাত বাধাতে দেওয়া হবে না। এইচটিএস বিদ্রোহীদের মাধ্যমে আসাদ সরকারের পতনের পর তুরস্ক সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করে। তুরস্ক সিরিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তির উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে সিরিয়ার আকাশসীমা ব্যবহারের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে ইসরায়েল আসাদের পতনের পর সিরিয়ায় বিমান হামলা বাড়িয়েছে এবং দারাহ শহরে অনুপ্রবেশ শুরু করেছে, যা উত্তেজনা আরও বাড়িয়েছে। থিঙ্ক ট্যাঙ্ক সেঞ্চুরি ইন্টারন্যাশনালের বিশ্লেষক আরুন লুন্ড বলেন, সিরিয়ার আকাশসীমায় তুরস্কের প্রবেশ ইসরায়েলের জন্য সীমাবদ্ধতা তৈরি করবে। তবে উভয় দেশের মধ্যে আলোচনার মাধ্যমে একটি যোগাযোগ চ্যানেল তৈরি হলে তা আঞ্চলিক শান্তির জন্য ইতিবাচক হবে বলে মত দিয়েছেন তিনি। যত দ্রুত সম্ভব ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার 12 এপ্রিল ওমানের রাজধানী মাস্কাটে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে প্রাথমিক আলোচনা হয়। এতে অংশ নেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। বৈঠক শেষে ইরানের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্র দ্রুত সময়ের মধ্যে তাদের সঙ্গে চুক্তি করতে চায়। দীর্ঘদিনের শত্রু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় 40 বছর ধরে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তা সত্ত্বেও 2015 সালে তাদের মধ্যে পারমাণবিক চুক্তি হয়েছিল, কিন্তু 2018 সালে এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগামী শনিবার আবারও তাদের মধ্যে আলোচনা হবে। গতকালের বৈঠকের পর রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে তিনি বলেন, মার্কিনিরাও বলেছে দ্রুত সময়ের মধ্যে একটি ইতিবাচক চুক্তিতে পৌঁছানো সম্ভব, কিন্তু এটি সহজ হবে না। এই চুক্তি করতে দুই পক্ষের সদিচ্ছার প্রয়োজন। তিনি আরও বলেন, আমি মনে করি আলোচনার একটি ভিত্তির খুব কাছাকাছি আছি আমরা। কোনো পক্ষই নিষ্ফল আলোচনার জন্য আলোচনা, সময় নষ্ট অথবা যে আলোচনা আজীবন চলতে থাকে সেটি চায় না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, মস্কো এখনও দেশটির জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি, আর তাই তিনি দেশটির ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ 12 মাস তথা 1 বছরের জন্য বাড়িয়েছেন। এই বিষয়ে মার্কিন ফেডারেল সরকারের রেজিস্ট্রারের ওয়েবসাইটে একটি বিবৃতিও দেওয়া হয়েছে। রুশ সংবাদ মাধ্যম আরটির খবরে বলা হয়েছে, ওয়াশিংটন 2014 সালে ক্রিমিয়া অধিগ্রহণের পর রাশিয়ার ওপর শাস্তিমূলক ব্যবস্থা আরোপ করে। এর আগে সেখানে একটি গণভোট অনুষ্ঠিত হয়। সেই গণভোটের ফলে ক্রিমিয়া রাশিয়ার অংশ হিসেবে পরিণত হয়। পরে মস্কোর বিরুদ্ধে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন সংঘাত ব্যাপকভাবে বাড়ার পর নিষেধাজ্ঞাগুলো ব্যাপকভাবে সম্প্রসারিত করা হয়। ট্রাম্পের অনুমোদিত সর্বশেষ এই নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হবে 2025 সালের 10 এপ্রিল থেকে। সেখানে বলা হয়েছে, রুশ ফেডারেশন সরকারের নির্দিষ্ট ক্ষতিকর বৈদেশিক কার্যকলাপের ক্ষেত্রে জাতীয় জরুরি অবস্থার ধারাবাহিকতা শীর্ষক একটি নির্দিষ্ট নির্বাহী আদেশ দেওয়া হয়েছে। গত 10 এপ্রিল জারি করা রুশ ফেডারেশনের সরকারের নির্দিষ্ট ক্ষতিকর বিদেশি কার্যক্রমের প্রেক্ষিতে ঘোষিত জাতীয় জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধির ঘোষণা শীর্ষক নির্বাহী আদেশে ট্রাম্প বলেছেন, ন্যাশনাল ইমার্জেন্সিজ অ্যাক্টের 202 ডি ধারা 50 ইউএসসি 1622 ডি অনুযায়ী নির্বাহী আদেশ 14024 এ ঘোষিত জাতীয় জরুরি অবস্থা আমি আরও 1 বছরের জন্য বহাল রাখছি। এই ঘোষণায় মূলত 2021 সালের এপ্রিলে প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত 14024 নম্বর নির্বাহী আদেশের কথা বলা হয়েছে। বাইডেন রাশিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি এবং অর্থনীতির জন্য অস্বাভাবিক এবং নজিরবিহীন হুমকি বলে মনে করেছিলেন।
সেই নির্বাহী আদেশে রাশিয়ার বিরুদ্ধে যেসব ক্ষতিকর কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ও অংশীদারদের অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার প্রচেষ্টা অন্যতম। মস্কোর বিরুদ্ধে অন্যান্য অভিযোগগুলোর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ দেশ ও অঞ্চলের নিরাপত্তাকে দুর্বল করার চেষ্টা এবং রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান সহ আন্তর্জাতিক আইনের সুপ্রতিষ্ঠিত নীতিগুলো লঙ্ঘন করা। গত মাসের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুঃখ প্রকাশ করে বলেছিলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে এখনও অনেক তিক্ততা রয়েছে। ট্রাম্প মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়েছেন যদি তিনি মনে করেন যে ইউক্রেন সংঘাতের যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়ার জন্য রাশিয়া দায়ী। ট্রাম্পের হুমকির বিষয়ে মন্তব্য করতে গিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গত সপ্তাহে বলেছিলেন, আমেরিকান পক্ষের সঙ্গে আমাদের আলোচনা চলছে এবং মস্কো কূটনৈতিকভাবে ইউক্রেন সংঘাতের সমাধানে আগ্রহী। গত মার্চ মাসের মাঝামাঝি মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেন ও রাশিয়ার জ্বালানি অবকাঠামোগুলোর ওপর হামলা বন্ধের প্রস্তাব করেছিলেন। মস্কো ও কিয়েভ উভয়ই প্রকাশ্যে এই প্রস্তাবের সমর্থন করেছিল। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরির জন্য আংশিক যুদ্ধবিরতি বজায় রাখার লক্ষ্য পুনর্ব্যক্ত করেছে।